হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গয়নাটা খুলে দাও বৌমা। এটা তোমার নয় কি? চায়ের কাপে চুমুক দিতে দিতে রেবেকা বলল তার শাশুড়ি মা। বিস্মিত কণ্ঠে রেবেকা ফিরতি প্রশ্ন করল, আমার নয়? না, আমার ছোট মেয়ের গয়না। তোমাকে কেবল তুলে আনার জন্য দিয়েছিলাম। তুমি এবার দিয়ে দাও তো। কিন্তু মা। কোনো কথা নয়। দ্রুত হাতে কানে গলায় যা আছে খুলে দাও। হাতে কানের দুল খুলে শাশুড়ির সামনে টেবিলে রাখল রেবেকা। বিরক্তির সাথে শাশুড়ি বলল, নাকের ফুলটা খুলছ না কেন? সেটাও তো তোমার বাবা দেয়নি। আমার বাড়ি থেকেই দেওয়া হয়েছে গি। নাকের ফুলটা খোলার সময় বুকের ভিতর হাহাকার করে উঠল রেবেকার। দুই চোখ ছলছল করে উঠল। দীর্ঘশ্বাস চাপা রেখে টেবিলের উপর নাকফুলটা খুলে রেখে চলে আসছিল। সেই সময় পুনরায় শুনল, তোমাকে কি ধরে ধরে বলতে হবে গলার চেইন কে রাখবে? চেইন তো আমার বাবা দিয়েছে মা। এটা কেন দিব? তোমার বাবা দিয়েছে ঠিক আছে, কিন্তু তোমার কাছে রাখার কি দরকার? আমার কাছে দরকার আছে মা। আপনাদের দেওয়া নাকফুলটাও যদি আপনারা নিয়ে যেতে পারেন তাহলে আমি কেন আমার জিনিস দিব? বিয়ে করে আসার পর 7 দিনের মাথায় নতুন বউয়ের কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি ঝুমু বেগম। রাগে তার ফর্সা গাল দুটো লাল হয়ে গেছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে রেবেকার গালে কষিয়ে দুটো থাপ্পড় মারতে। নেহাত ছোট লোকের পরিচয় দেওয়া হবে বলে কিছু বলল না। বিয়েতে মেয়েটার বাবা কিছুই দেয়নি এমন নয়, 200 মানুষ গিয়েছিল বরযাত্রী হিসেবে। তার ছেলে যৌতুক প্রথার বিরুদ্ধে। তাই বলে মেয়ের বাবা কি করে মেয়েকে সাজিয়ে দিল না, ঘর সাজিয়ে দিল না? এই যুগে এমন মানুষও আছে? রেবেকা কিছু না বলে নিজের ঘরে চলে এলো। প্রেমের বিয়ে নয় তাদের। কয়েকবার দেখাশোনার পর বিয়ে ঠিক হয়েছে। বিয়ের আগে যখন সুমনের সাথে আলাপ হলো তখন দেখেছে সুমন মানুষ হিসেবে ভালো। আজ সকাল অবধিও তার মনে হচ্ছিল সে ভালো পরিবার পেল, অথচ আজ এক মুহূর্তে সব বদলে গেল। সুমন চাকরিসূত্রে শহরের বাইরে থাকে। গতকাল রাতেই ফিরেছে নিজ কর্মস্থলে, আর আজকেই এমন ব্যবহার পেল রেবেকা। গুমরে উঠল নিজের ভিতরে রেবেকা। এই কথা সে কাকে বলবে? সুমনকে? যদি সে ভুল বুঝে, বাবাকে বললে বাবা নিজ থেকে এসে তাকে নিয়ে যাবে, না হয় গয়না পাঠাবে। এতে কি সম্পর্ক নষ্ট হবে না? জানালায় দাঁড়িয়ে রেবেকা দূর আকাশের মেঘগুলোকে দেখতে দেখতে ভাবে, এখন কি করব? মা বলেছিল বাবার বাড়ির কথা শ্বশুর বাড়ি, এবং শ্বশুর বাড়ির কথা কখনো বাবার বাড়িতে বলতে নেই। রেবেকার উপর তার শাশুড়ি বড় ছেলের বউয়ের সাথে মিলে শুরু করল নতুন অত্যাচার। বিয়েতে উপহার পাওয়া সকল কিছুই ধীরে ধীরে তার থেকে নিয়ে যেতে লাগল। এমনকি উপহার পাওয়া বিয়ের শাড়িগুলো। দীর্ঘশ্বাস বাড়তে থাকে রেবেকার। অপরদিকে সুমন হুট করেই তার সাথে কথা বলাও কমিয়ে দিল। বিয়ের 21 দিনের মাথায় রেবেকার রাগ আর সীমায় রইল না। হুট করেই সে খারাপ ব্যবহার করল সুমনের সাথে। দুজনের ঝগড়া সীমাবদ্ধ রুমে রইলেও আঁচড় কেটে গেল রেবেকার মনে। খেতে বসেও রেবেকাকে শুনতে হলো, এই বাটিটা ঝুমু বেগমের বাবার বাড়ি থেকে এসেছে, অমুক বাটিটা বড় বউয়ের বাপের বাড়ি থেকে এলো। এসব শুনে একটা সময় খাবার খাওয়ার চাহিদা কমে গেল। সুমনের সাথে মনোমালিন্য এবং তার পরিবারের এমন ব্যবহার আর নিতে না পেরে একদিন অসুস্থ হয়ে পড়ল রেবেকা। কলপারে পড়ে গিয়ে আঘায় পেলেও তার চিকিৎসা করানোর জন্য নিয়ে গেল না কেউ। সুমনকে ওর মা বলল তেমন ব্যথা পায়নি, নাপা খেলেই ঠিক হয়ে যাবে। রেবেকার সাথে কথা বলতে চাইলে বলল, ওর বিশ্রাম প্রয়োজন, ওকে ঘুমাতে দে। সুমনের ভুলটা বুঝি এখানেই হল। সে মায়ের প্রতিটা কথা নির্দ্বিধায় বিশ্বাস করে নেওয়াটা। বিশ্বাস না করেও বা কি করত সে, যে মায়ের কাছে 30 বছর নিজের গোপন কথা জমা রেখেছে? সে মা কেন তার স্ত্রী সম্পর্কে ভুল বলবে? রেবেকা মুখে মুখে তর্ক করে এটা অবিশ্বাস করার ও কিছুই নেই। উচ্চশিক্ষিত মেয়ে, তার পছন্দের অপছন্দের মতামত সে দিবেই। তবুও মনের মাঝে একটা খচকচানি রয়ে গেল মেয়েটার জন্য। মেয়েটা ঠিক আছে তো? মনে পড়ে গেল বিয়ের রাতের সেই লজ্জা রাঙা মুখ স্ত্রীর কথা। মনে পড়ল একে অপরকে বিলিয়ে দেওয়ার লাল গোলাপি রঙের অনুভূতির কথাগুলো। ফোনের ক্যালেন্ডারের দিকে চাইল সে। সামনের সপ্তাহে বাড়ি যেতেই হবে। তখন অভিমান করে রেবেকা পালাবে কোথায়? রাত বাড়তেই রেবেকার যন্ত্রণা বাড়ল। চোখ মুখ নীল বর্ণের হয়ে গেল সেই যন্ত্রণায়। পায়ের ব্যথা কিংবা মাথার যন্ত্রণায় অস্থির রেবেকার গায়ে তখন ভীষণ জ্বগুর। রাত 2টোর সময় বিছানা হাতরে নিজের ফোনটা পেল সে।
বাড়ির সবাই তখন যার যার মতন নিজের রুমে ঘুমিয়ে আছে। গলাটা পানির তেষ্টায় ফেটে যাচ্ছে। 2 বার সুমনের ছোট বোনের নাম ধরে ডাকলেও কেউ এলো না। রেবেকার মনে হলো সে বুঝি আর বাঁচবে না। উপায়ন্তর না পেয়ে সে কল দিল তার বাবাকে। এত রাতে মেয়ের নাম্বার থেকে কল এসেছে দেখে কিছুটা ঘাবড়ে গেলেন রেবেকার বাবা রাজু সাহেব। উঠে বসে কল রিসিভ করে বললেন, কি হয়েছে মা? এত রাতে কল দিয়েছিস? রেবেকা কিছু বলতে পারল না। সে যন্ত্রণায় আতিপাতি করছে। তার কণ্ঠস্বর বাবা না বুঝলেও ছো মেরে ফোন নিয়ে গেল তার মা। মেয়ের এমন যন্ত্রণাদায়ক কণ্ঠস্বর শুনে বললেন, তোর কি হয়েছে? তোকে ওরা কেউ কিছু করেছে? এই রেবু, কি হয়েছে মা? আম্মা, পানির জন্য আমার গলা ফেটে যাচ্ছে আম্মা। আমাকে একটু পানি দিয়ে যাও। কি হয়েছে তোর? কলপারে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি আম্মা গু। বাড়ির সবাই কই, তারা জানে না? সবাই ঘুমায় আম্মা, আমার ভয় লাগতেছে গু। রেবেকার বাবা মা অপেক্ষা করে না। পাশের বাড়ির একজনকে ডেকে তুলে তখনই। তার সিএনজি আছে, সেটা নিয়েই সেই গভীর রাতে ছুটে যায় মেয়ের শ্বশুর বাড়ি। মেয়ে যে তার পানির পিপাসায় অস্থির হয়ে আছে। কিন্তু ভয় বাঁধে রেবেকার মায়ের মনে। তার কেন যেন মনে হচ্ছে শেষ অবধি মেয়েটাকে পানিও দিতে পারল না। সকাল সকাল মুখে পানি পড়ায় চোখ মুখ কুঁচকে যায় আপনা আপনি। তাকিয়ে দেখি আরু আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। ভেজা চুল থেকে পানি গড়িয়ে পড়ে জামার পেছনের দিকে ভিজে গেছে। ভেজা চুলে পেছন থেকে দেখে আব্রাহাম এর নেশা লেগে যায়। সে বিছানা থেকে নেমে পেছন থেকে আরুকে জড়িয়ে ধরে। হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরায় চমকে যায়। আয়নার দিকে তাকিয়ে দেখি আব্রাহাম পেছন থেকে জড়িয়ে ধরে আছে। আমি বললাম, গোসল করা বাদ দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছেন কেন? আমি আমার বুকে জড়িয়ে ধরে আছি, তাতে তোর কি? আমার কি মানে? মানে আমি আমার বুকে জড়িয়ে ধরে আছি। তোকে তো জড়িয়ে ধরিনি, আমাকেই তো জড়িয়ে ধরে আছেন। তো কি হয়েছে? আগে বল, আমাকে রেখে কেন আগে একা একা গোসল করলি? তো কি করব, আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, আপনিই তো উঠছিলেন না। আর আমার আজ বইমেলায় যাওয়ার কথা, তাই তাড়াতাড়ি শাওয়ার নিলাম। এত সকালে শাওয়ার নিতে ইচ্ছে করে না জান। এখন সকাল, আপনার মাথা ঠিক আছে তো? কেন আমার মাথা কেন ঠিক থাকবে না? মাথা যদি ঠিক থাকতো তাহলে বেলা 1-2টাকে সকাল বেলা বলতে না। কি 1-2টা বেজে গেছে। হুন জনাব। কথাটা বলেই আব্রাহামের হাত ছাড়িয়ে সামনে ঘুরে তার গলা জড়িয়ে ধরি। সেও আমার কোম জড়িয়ে ধরে আছে। জান, তুমি আমারে রাইখা একা একা গোসল করছো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি শুনি? তোমাকে আমার সাথে আবার শাওয়ার নিতে হবে। বলেই আরুরকে টেনে নিয়ে যায় ওয়াশরুমে। শাওয়ার অন করতেই আরু চিৎকার শুরু করে দেয়। সে মনে করেছে আব্রাহাম তার সাথে মজা করছে, কিন্তু সত্যি সত্যি তার সাথে শাওয়ার নিতে হবে ভেবেই লজ্জায় লাল হয়ে যায় আরু। আরুকে লজ্জা পেতে দেখে আব্রাহাম আরুকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিস করে বলে, কাল রাতে এত কিছু করলাম লজ্জা ভাঙ্গানোর জন্য। এখন দেখি আমার জানের লজ্জা এখনো যায়নি। আব্রাহাম এর কথা শুনে আরু আরও লজ্জা পেয়ে আব্রাহাম এর বুকে মুখ লুকায়। আব্রাহাম আরুর এত লজ্জা দেখে আবারও আগের মতো আলুর কানে মুখ লাগিয়ে ফিসফিস করে বলে উঠে, কাল যেহেতু লজ্জা ভাঙ্গাতে পারিনি তাহলে আজ ভাঙ্গায়। বলেই আরুকে আদর করতে শুরু করে। আরু আর আব্রাহাম বইমেলায় এসেছে। আরু এই প্রথম বইমেলায় এসে মুগ্ধ হয়ে দেখছে চারিদিকে। শত শত মানুষ ভিড় করেছে এ বইমেলায়। কেউ কেউ তাদের পছন্দমতো বই কিনছে, আবার কেউ তার ভালোবাসার মানুষটিকে মেলায় ঘুরতে নিয়ে আসে। আব্রাহাম আরুর হাতটা আরও শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আরুর আজ নিজেকে খুব সুখী মানুষ মনে হচ্ছে। তার আগে ইচ্ছা হতো আব্রাহাম এর সাথে মেলায় ঘুরতে যেতে। আজ তা পূরণ হল। নিজের বরাদ্দকৃত দোকানে গিয়ে দাঁড়াতেই সে চমকে যায়। তার লেখা বই কেনার জন্য লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন আরুর চোখ চেপে ধরে। আরু প্রথমে ভয় পেয়ে যায়, পরে বুঝতে পারে এটা আর কেউ নয়, আহি। তাই আরু আহির উদ্দেশ্য করে বলে, আমি জানি তুই আমার চোখ ধরে আছিস। চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলে, এই বারবার তুই কিভাবে বুঝে যাস আমি তোর চোখ ধরি? তুই ছাড়া আর কে আছে আমার যে আমার চোখ ধরবে? তাই বুঝতে পারি তুই আমার চোখ ধরিস। কথাটা বলেই দুজন খিলখিল করে হেসে উঠল। হাসি থামিয়ে আব্রাহাম এর দিকে তাকিয়ে বলে উঠে, আসসালামুজালাইকুম দুলাভাই, কেমন আছেন?
ওয়ালাইকুম সালাম। ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। এটা কিন্তু ঠিক হলো না। কি ঠিক হলো না? আমি কত প্রদান করে রেখেছিলাম আরুর বিয়েতে অনেক মজা করব, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। খুব শরীর গোশালিকা আমার। আব্রাহামের কথা শুনে আরু আর আহি হাসতে লাগে। আরু কাল বিয়ের আগে আহিকে জানিয়ে দেয়। বিয়ে পড়ানোর সময় আহি ভিডিও কল সব দেখছিল। পুরোটা সন্ধ্যা আরু আর আব্রাহাম মেলায় ঘোরাঘুরি করে সময় কাটায়। বাড়িতে ঢুকতেই মেজ মামির সাথে দেখা। তিনি আব্রাহামের সামনে দাঁড়িয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার নামে মামলা করেছে। সাহসের কি দেখলেন আপনি? আপনি কি ভেবেছিলেন আমার বাবা মাকে ঘুমের ওষুধ খাইয়ে আরুকে জোর করে আপনার ভাতিজার সাথে বিয়ে দিতে? আবার আমার ফুফিকে মারার জন্য আপনি বাসের অ্যাক্সিডেন্ট করান। আপনার দিকে তাকাতেও আমার ঘেন্না করে। মানুষ কতটা নিকৃষ্ট হলে একজন মানুষকে খুন করার জন্য এত নিরীহ মানুষদেরও মেরে ফেলে। আব্রাহামের কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। মিমি আব্রাহামের কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। তার সত্যিটা এভাবে সবার সামনে চলে আসবে সে ভাবতেও পারেনি। ভয় তার চোখে মুখে ফুটে উঠে। আব্রাহাম আবার বলে উঠে, আপনি নিশ্চয় ভাবছেন আমি কিভাবে এসব জানলাম। আপনাকে কয়েকদিন আগে আমি ফোনে কথা বলতে শুনেছি, আপনি কাউকে বলছিলেন। সিমিকে তো প্ল্যান করে মেরে দিয়েছিলাম, যাতে এ সম্পত্তি আমি নিজের করতে পারি। এর জন্য বিনা দোষে ওই বাসের লোকগুলো মারতে হলো। আর এখন এ আপদ আরু ঘাড়ে জুটেছে। একে রাস্তা থেকে সরালেই আমার রাস্তা একদম ক্লিয়ার, বলেই হাসান শুরু করেন। পেছন থেকে আব্রাহাম সব রেকর্ড করে রাখে। আর পুলিশ স্টেশনে গিয়ে ভিডিওটি দেখায় আর তার নামে মামলা করে আসে। আব্রাহামের কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। তার পাশাপাশি সবাই ঘৃণার চোখে দেখছে মিমিকে। সামান্য সম্পত্তির জন্য তার আদরের ছোট বোনকে মেরে ফেলল। কথাটা শুনেই আরুর মেজ মামা মিমির গালে এলোপাথারি থাপ্পড় মেরে চলেছেন। তিনি বলে উঠলেন, তোকে আমি তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। মিমি বেগম তালাকের কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। পুলিশ এসে মিমি বেগমকে টানতে টানতে নিয়ে যায়। আব্রাহাম আগেই পুলিশ ডেকেছিল। আরু ডুকরে কেঁদে ওঠে। সামান্য সম্পত্তির জন্য ওর মাকে মেরে ফেলল কথাটা মনে হতেই তার বুক ভারী হয়ে আসে। আব্রাহাম আরুকে কোলে তুলে রুমে নিয়ে আসে। আরু তখনও কেঁদে চলেছে। আরুর কান্না আব্রাহামের সহ্য হচ্ছে না। সে আরুকে জড়িয়ে ধরে ঘাড়ে এলোপাথারি চুমু খেতে শুরু করে। আব্রাহামের কাণ্ডে অটোমেটিক আরুর কান্না অফ হয়ে যায়। আব্রাহাম আরুর কানের কাছে মুখ নিয়ে বলে, ওহে কন্যা, তোমার কাজল কালো চোখে কান্না মানায় না। আরু আর শক্ত করে জড়িয়ে ধরে আব্রাহামকে জ্যান ছেড়ে দিলে হারিয়ে যাবে। এদিকে আব্রাহাম আরুকে পাজা কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। বক্স এলো, ভয়ে একটা গান বাজছে। গানের আওয়াজের পাশাপাশি দুজন মানুষের ভারী নিঃশ্বাসের সাক্ষী ঘোরের প্রতিটা দেওয়াল। এভাবেই তারা সুখে থাকুক।